নিশি লোক এখানে মৃতেরা কাঁদে, হাসে, কথাও বলে। এই নতুন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখানে আধুনিক নতুনত্ব রহস্য ও ভৌতিক গল্পের সম্ভার। গল্পগুলি কিছু বাস্তব, শিক্ষামূলক এবং বাকি সবটাই কাল্পনিক। চ্যানেলটির সমগ্র পরিচালনায় আয়ুষ দত্ত ও আস্থা দত্ত। আমাদের এই নিবেদন যদি ভালো লাগে তবে লাইক, শেয়ার, কমেন্ট ও অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ তবে শুরু করছি আমাদের এই রোমাঞ্চকর উপস্থাপনা। আজকের গল্প ভূত দাদার সন্ধানে। গল্প রচনা ও গল্প পাঠে আমি দিলীপ দত্ত। মানুষ যখন চরম বিপদে পড়ে, তখন কোনো উপায় খুঁজে না পায়, তখন সে ভগবানের দ্বারস্থ হয়। সে নিজেও জানে ভগবান সশরীরে এসে তার কোনো উপকার করতে পারবে না। তখন সে বিকল্প রাস্তা খোঁজা শুরু করে। সেই রাস্তায় গিয়ে যখন তার সমস্যার সমাধান হয়ে যায়, তখন সে মনে করে এটাও ভগবানের সেই দেখানো পথ, যা তাকে খুঁজতে সাহায্য করেছে এবং বিপদ থেকে তাকে মুক্ত করেছে। আজ সেই নিয়ে আমাদের গল্প। তবে শুরু করছি গল্প ভূত দাদার সন্ধানে। বড় রাস্তা পেরিয়ে এলো গলিতে ঢুকে কমল আর চোখে গলির শেষ প্রান্তে দেখল তাকে কেউ ফলো করছে কিনা বা পিছন পিছন কেউ আসছে কিনা। সারাক্ষণ মনে একটা আতঙ্ক, ভয়, পাওনাদারদের ভয়। এই বুঝি তাকে চেপে ধরল, জামার কলার ধরে টানাটানি করল বা মারার জন্য উদ্যত হলো। এইসব ঘটনা হামেশাই ঘটতে থাকায় কমল আজ দিশেহারা। জীবনের মানেটাই তার বদলে গিয়েছে। বেঁচে থাকার মানসিকতা ধীরে ধীরে শেষের দিকে। কি করবে? কোন উপায় তো তার নাই। ঘাড়ের ওপর তার পাহাড় প্রমাণ ঋণের বোঝা। আসল টাকার দেওয়ার ক্ষমতা তো নাই, ঋণের সুদও ঠিকমতো দিতে পারে না, সেটাও দেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলেছে। অতএব পাওনাদাররা চেপে ধরবে, এটাই তো স্বাভাবিক। কমল এদিক ওদিক তাকিয়ে দ্রুত গতিতে বাড়িতে ঢুকে দরজা বন্ধ করে দিল। তারপর ঘরের একটা টুলে বসে হাঁপাতে লাগল। চোখ দুটো বন্ধ দরজার দিকে, কান দুটোও যেন দরজা ধাক্কা দেওয়ার শব্দ শোনার অপেক্ষায়। এই বুঝি কেউ এলো। চেঁচিয়ে তার নাম ধরে দরজায় ধাক্কা দিতে লাগলো। কমল টুলে বসে কাঁদতে থাকে। বাড়িতে ফিরে আসতে তার মন চায় না। ভাবে কোথাও চলে যাবে, যেদিকে দু চোখ যায়, যেখানে কোনো দেনা পাওনার হিসেব থাকবে না, আর না থাকবে পাওনাদারদের অত্যাচার। শুধু থাকবে একটু শান্তির ঘুম। এই ঘুম যে কমলের চোখ থেকে কবে উবে গেছে সে নিজেও জানে না। শত চেষ্টা করেও এই ঘুমকে সে আয়ত্তে আনতে পারেনি। ঘুমও তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে। সুস্থ জীবনে বসবাস করে এই অভিশপ্ত জীবন যে তার ঘাড়ে এসে পড়বে সে কল্পনাও করতে পারেনি। বাড়ি থেকে যে পালিয়ে যাবে সেও এক মায়ার বাঁধন। কর্তব্য এবং দায়িত্বর কারণে পারে না, কারণ তার মা জটিল অসুখের কারণে বিছানায় শয্যাশায়ী। না পারে ঠিকমতো ওষুধ কিনে দিতে, আর না পারে খাওয়া দাওয়া সহ যত্ন নিতে। এর সমাধান হিসাবে কমল একবার ভেবেছিল বাড়িটা বিক্রি করে দিবে, কিন্তু বিক্রির যা দাম উঠেছিল তার থেকে ঋণের পরিমাণ ছিল অনেক বেশি। ঋণ শোধও হতো না, তারপর ঘাড়ে এসে জুটত আর এক বিপদ। অসুস্থ মাকে নিয়ে সে কোথায় তুলবে? এইসব চিন্তা ভাবনা করে পিছু হটতে বাধ্য হয়েছিল। জীবনটাকেও ধর্মের নামে ছেড়ে দিয়েছিল সে। অথচ একদিন কত ভালো সময় ছিল তাদের। বাবা ব্যবসা করে তাদের খুব সুখেই রেখেছিল।
কত আনন্দে দিন কাটত তাদের। কিন্তু হঠাৎ একদিন একটা অ্যাক্সিডেন্টে বাবা মারা যাওয়ার পর তাদের সংসারে সুস্থ জীবনের নিয়মটাই বদলে গেল। কমল পড়াশোনা ছেড়ে দিয়ে বাবার ব্যবসা দেখাশোনা করতে লাগলো। এই দেখাশোনা করতে করতে কমল একদিন বুঝতে পারল এই ব্যবসাও ঋণ ভারে জর্জরিত, ব্যাংকের লোন সহ পাবলিক লোনও জড়িত। অথচ বাবা তাদের কোনোদিন বুঝতেও দেয়নি। ব্যবসা ভালোই রানিং থাকলেও লোনের সুদ দেওয়ার কারণে মুনাফা ঘরে আসতো খুব কম, তাও মোটামুটি চলে যাচ্ছিল। ব্যবসার দোকানটাও ব্যাংকের কাছে মর্টগেজে রাখা। কমল বুঝতে পারল না ব্যাংকের লোন থাকা সত্ত্বেও তার বাবা পাবলিকের কাছে এত লোন করলো কেন। নিশ্চয় ব্যবসা বাড়ানোর জন্য করেছিল, নতুবা ব্যবসার লস খেয়েছিল। বাবা মারা যাওয়ার পর ব্যবসার পুঁজি কিছুটা হলেও ছিল, তাই দিয়ে সবাইকে সুদ দেওয়ার পরও মোটামুটি চলছিল। কিন্তু বাদ সাধল মা অসুস্থ হবার পর। এমন জটিল রোগে আক্রান্ত হলো যে ব্যবসার পুঁজি ধীরে ধীরে শেষ হতে লাগলো। চিকিৎসা না করিয়েও উপায় নাই, ফেলে রাখা তো যায় না, মা বলে কথা। এইভাবে আস্তে আস্তে ব্যবসা একেবারে তলানিতে গিয়ে ঠেকল। এখন না আছে সুদ দেওয়ার পয়সা, না আছে মার চিকিৎসা করার পয়সা। এখন এমন অবস্থা যে খাওয়ার পয়সা জোটাতে হিমশিম খেতে হচ্ছে তাকে, তার ওপর লোনের অত্যাচার। কমল বিভ্রান্ত, হতাশার অন্ধকারে ডুবে গেছে। ঘন কালো মেঘ যেন যমদূতের মতো তাকে গ্রাস করেছে। কোনো উপায় নাই, সব রাস্তা বন্ধ। তার মধ্যেও সে মাকে এবং নিজে বাঁচার রাস্তা খুঁজে চলেছে। কমল আধ্যাত্মিক গোছের ছিল, তাই সে আশেপাশে সব মন্দিরে গিয়ে হত্য দিয়ে পড়ে থাকত, যদি ঠাকুর বাঁচার রাস্তা খুঁজে দেয়। খুব কেঁদে কেটে প্রার্থনা করত তাদের কাছে, তাকে একটু দয়া করার জন্য। না, কেউ দয়া করার জন্য এগিয়ে এলো না। ঠাকুর দেবতাও প্রসন্ন হলেন না। কমল ভাবল তার এই পরিস্থিতি দেখে ভগবানও হয়তো হার মেনে নিয়েছেন। তাদের দেওয়ার মতো বা কিছু করার মতো কোনো ক্ষমতা হয়তো তাদের নেই। অথচ কমল দেখেছে কত মানুষ ভগবানের সহচর্যে ছোট থেকে বড় হয়েছে, রাতারাতি বড়লোক হয়েছে। অনেকে অনেক সমস্যার সম্মুখীন হয়েও আজ সমস্ত সমস্যার সমাধান করে সুস্থ, স্বাভাবিক ও শান্তির জীবন যাপন করছে। অথচ কমলের বেলায় যেন দিনে দিনে উন্নতি করার বদলে আরও তাকে গভীর কালো অন্ধকার খাদের দিকে নিয়ে যাচ্ছে। কমলের মনে প্রশ্ন, সে তো কারোর ক্ষতি করেনি, বরং সবসময় সবার উপকার করার চেষ্টাই করেছে। তবুও তার এই দশা হবে কেন? কমল উত্তর খুঁজে পায় না। এইভাবে পালাতে পালাতে কমলের সঙ্গে একদিন এক মন্দিরে এক সাধু বাবার সঙ্গে দেখা হলো। কমলকে মন্দিরের পিছনে সিঁড়িতে একা বসে থাকতে দেখে জিজ্ঞেস করেছিল অনেক কথা। কমল সব খুলে বলেছিল সাধু বাবাকে, কোনো উপায় খুঁজে দিতে বলেছিল। সাধু বাবা বলেছিল, বাবা, ভগবানের ওপর ভরসা রাখো, তিনি তোমার উপায় খোঁজার নিশ্চয় চেষ্টা করছেন। তুমি তো কারোর কোনো দিন ক্ষতি করনি, ঈশ্বরও তোমার কোনো ক্ষতি করবেন না। ভগবান তো সরাসরি কাউকে উপকার করতে পারেন না, কারোর মাধ্যমে বা কোনো রকম অপ্রত্যাশিত ঘটনা ঘটিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন এবং তাকে উদ্ধার করেন এবং আলোর মুখও দেখান। এবার কমল সাধু বাবাকে জিজ্ঞেস করল, আচ্ছা সাধু বাবা, ভগবান কাদের মাধ্যমে এসব করেন? সাধু বাবা বলল, যে কারোর মাধ্যমে প্রকৃতি, মানুষ, জন্তু, জানোয়ার, ভূত, প্রেত
এরা সবাই ভগবানের নিয়ন্ত্রণে। এদের ওপর অলৌকিক ক্ষমতা প্রয়োগ করে তাদের হাত দিয়ে ভগবান সবার উপকার করেন। মন প্রাণ অন্তর দিয়ে ডাকলে তিনি সাড়া না দিয়ে থাকতে পারেন না। তার জন্য একটু সময় দরকার। কিন্তু কমলের কাছে তো কোনো সময় নাই। এটা সাধু বাবাকে সে কি করে বোঝাবে? কয়েকদিন আগে পাওনাদাররা কমলকে হুমকি দিয়ে বলেছিল, এই কমল, অনেক দিন তোর তাল বাহানা দেখলাম, যদি ভালো চাস তো টাকা ফেরত দে, নাহলে তোর হালে এমন করবো যে বেঁচে ফিরবি না, তোর মাকেও বাঁচাতে পারবি না। 15 দিন সময় দিলাম তোকে, কথাটা মনে রাখিস। এরপর কমল ভেবেছিল দ্রুত কিছু না করতে পারলে তার ও তার মায়ের জীবন যে অতি সংকটের মুখে, সেটা বুঝতে তার বেশি সময় লাগেনি। চারিদিকের পরিস্থিতি আঁচ করে বুঝেছিল তার সঙ্গে অলৌকিক ঘটনা ঘটার আর কোনো সম্ভাবনা নাই। মৃত্যুই একমাত্র পথ। মার কথা মনে করে কাঁদতে কাঁদতে কমল বলেছিল, তোমার জন্য কিছু করতে পারলাম না মা, কিছু করতে পারলাম না, আমাকে ক্ষমা করো, আমাকে ক্ষমা করো। সেদিন রাত্রে এক রাস দুশ্চিন্তা মাথায় নিয়ে চুপিসারে বাড়িতে ঢুকলো কমল। প্রতিদিন যেমন ঢোকে। তারপর বাইরে থেকে আনা খাবার মাকে খাইয়ে ওষুধ খাইয়ে নিজের ঘরে চলে গেল। বিছানায় শুয়ে সে ভাবতে লাগলো এবার সে কি করবে। হাতে তো মাত্র 15 দিনের মধ্যে 10 দিন বাকি। তারপর কি শুরু হবে সে নিজেও জানে না। খুব খারাপ যে দিন তার জীবনে ঘনিয়ে আসতে চলেছে সে স্পষ্ট বুঝতে পারল। এই সময় কমলের হঠাৎ সেই মন্দিরের সাধু বাবার কথা মনে পড়ল। সাধু বাবা বলেছিল, প্রকৃতি, মানুষ, জন্তু, জানোয়ার, ভূত, প্রেত এরা সবাই ভগবানের নিয়ন্ত্রণে। এদের মাধ্যমে ভগবান নাকি সমস্যার সমাধান করে। কিন্তু কিভাবে? এরকম কোনো ঘটনা ঘটার কথা তার তো মনে পড়ছে না। এটা সত্যি যে ভগবান সশরীরে এসে কাউকে দান ধ্যান বা কারুর উপকার করতে পারেন না। প্রকৃতি কারোর কোনো উপকার করেছে এই ব্যাপারটা কিছুটা হলেও সত্যি। সে নিজেও জানে, যেমন ক্ষেতের চাষিরা জল, বাতাস, সূর্যের ওপর নির্ভরশীল, তাদের মাধ্যমে তারা উপকৃত হয়। কিন্তু সে এই প্রকৃতির মাধ্যমে কিভাবে উপকৃত হবে কমল ভেবে পায় না। এবার মানুষের কথায় আসলে এখনো পর্যন্ত কোনো মানুষ তার উপকারে আসেনি বা কেউ সাহায্য করেনি, বরং উল্টে তার উপর অত্যাচার চালাচ্ছে। এই মানুষদের কাছ থেকে সে কি আশা করবে? তারপর জন্তু, জানোয়ার, তারা মানুষের কোনো উপকার করেছে বলে শোনেও নি বা দেখেও নি, বরং তারাই মানুষের এবং প্রকৃতির দয়ায় বেঁচে থাকে। এরপরের যে কথাটা সাধু বাবা বলেছিল সেই কথাটা কমলের মনে ধরেছিল। ভূত, প্রেত, এই একটা জায়গায় তার মনে বেশ দুর্বলতা আছে এবং প্রচণ্ডভাবে বিশ্বাস করে। কারণ মানুষ এতে প্রত্যক্ষ প্রমাণও পেয়েছে। যেমন কেউ পোর বাড়িতে ভূত দেখেছে, কেউ নদীর ধারে, কেউ শ্মশানে, এমনকি আপনজনেরা মারা যাবার পরও মায়ার টানে সেই বাড়িতে ফিরে আসে এবং সেই বাড়ির লোকেরা নাকি তাকে দেখতে পায়। এমন উদাহরণ বহু আছে। তবে ভূতেরা এসে কারোর উপকার করেছে এমন কথা কমল কোনোদিনও শোনেনি। ছোটবেলায় গল্প পড়েছিল, গুপি গাইন বাঘা বাইন। এই গুপি আর বাঘাকে নাকি ভূতের রাজারা অনেক কিছু দিয়ে উপকার করেছিল। এ যুগে তারা এসে কমলকে উপকার করতে পারবে কি? মনে তো হয় না। তবে সাধু বাবা বলেছিল ভূতেরাও নাকি ভগবানের নিয়ন্ত্রণে। তাদের হাত দিয়েও নাকি ভগবান
মানুষের উপকার করে, হতেও পারে। তবে কমল এটা বিশ্বাস করে ভগবানের মতো ঐশ্বরিক ক্ষমতা কিছুটা হলেও ভূতেদের কাছে থাকে, যা তারা অলৌকিক শক্তির মাধ্যমে অনেক কিছু ঘটাতে পারে, আর একমাত্র এরাই পারবে তার দুর্বিষহ যন্ত্রণা থেকে তাকে মুক্তি দিতে। কিন্তু কোথায় তারা? এ তো অন্ধকার গুহার মধ্যে সোনা খোঁজার কাজ। কমল এবার ভাবতে বসল কিভাবে তাদের দর্শন পাওয়া যায়, যেখানে সে মনের কথা খুলে বলতে পারবে। যদিও তারা অন্তর্যামী, সব জানে, তবুও একবার। কমল এসব কথা ভাবছে ঠিকই, কিন্তু পরক্ষণে তার মনে এক ভীতির সঞ্চার তৈরি হলো। সে তো ভীতু, ভূতে প্রচণ্ড ভয়। কোন সাহসে সে তাদের সামনে দাঁড়াবে? কিছুক্ষণ ভেবে তারপর মনে সাহস জোগাতে শুরু করলো। সে বুঝে গেছে এছাড়া তার কাছে আর কোনো পথ নাই। মরতে তো হবেই, না হয় ভূতের হাতেই মরবে। এরপর কমল ভাবতে বসল ভূতের স্থান নির্বাচন নিয়ে। ভূতেরা অন্ধকার জায়গায় থাকতে ভালোবাসে, সেখানেই তাদের শক্তি। আলোতে তারা স্বচ্ছন্দ নয়। এই সময় কমলের মনে বেশ কিছুদিন আগে একটা ঘটনার কথা মনে পড়ে গেল। কমলদের বাড়ি থেকে বেশ কিছুটা দূরে শ্মশান, শহরের শেষ প্রান্তেই বলা যায়। তার আগে রাস্তার ডান দিকে নিচে নেমে যাওয়া এক বিশাল জঙ্গল, নাম পাতামারি জঙ্গল। সেই জঙ্গলে রাতে তো দূরের কথা, দিনের বেলাও কেউ যেতে সাহস পেত না। জঙ্গলটা ঝোপঝাড় ও ছোট বড় গাছ বিশিষ্ট। এখানে সূর্যের আলো ঢোকে না বললেই চলে। লোকে বলে ভুতুরে জঙ্গল। একবার দুই মাতাল শ্মশানে মরা পড়াতে গিয়ে সেই জঙ্গলে নাকি ঢুকে পড়েছিল, সেটাও দিনের বেলায়। পরে অজ্ঞান অবস্থায় তাদের পাওয়া যায়। জ্ঞান ফিরলে তারা বলে ভূত দেখে তাদের এই অবস্থা। সত্যি কি মিথ্যা কেউ জানে না, কারণ তারা নেশাগ্রস্ত অবস্থায় ছিল। কমল স্থির করল সেই জঙ্গলে যাবে, এবং রাতের বেলায়। ভয় পাবে, কিন্তু সে যাবেই। এটাই তার শেষ রাস্তা। কপালে থাকলে বাঁচবে, না হলে মরবে। কমল এও ভাবল যদি ভূতেদের কাছ থেকে কোনো কিছু উপকার না পায়, তাহলে সে আর ফিরে আসবে না, কারণ ফিরে এসেও তার কোনো লাভ হবে না। সে কোনো গাছে দড়ি বেঁধে গলায় পড়ে ঝুলে পড়বে। এটাই হবে তার শেষ সম্বল। পরদিন কমল সন্ধে লাগো লাগো বেরিয়ে পড়ল শ্মশানের দিকে। তার বেশ কিছুটা আগে পড়ে পাতামারি জঙ্গল। কমল যখন জঙ্গলের কাছে পৌঁছালো, তখন রাতের অন্ধকারে জঙ্গল ছেয়ে গেছে। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। গাছের গুড়ি থেকে পাতা সব কালো কালো দেখাচ্ছে। কমল যে রাস্তা দিয়ে এসেছে, সে রাস্তাও ভালো করে দেখা যাচ্ছে না। নিস্তব্ধ জঙ্গল থেকে বিভিন্ন রাতচরা পাখির কর্কশ ডাক শোনা যাচ্ছে। কমল কোনো কিছু না ভেবে জঙ্গলের দিকে পা বাড়ালো। জঙ্গলে প্রবেশ করে তার গা ছমছম করে উঠল, কি হবে না হবে জেনে। তবুও সে বেপরোয়া হয়ে অবচেতন মনে অন্ধকারের মধ্যে পথ খুঁজে এগিয়ে যেতে লাগল। কিছু দূর গিয়ে হঠাৎ একটা ফাঁকা জায়গায় সে থমকে দাঁড়ালো। তার মনে হলো সে অনেকটা গভীরেই চলে এসেছে। সে একটা গাছের সামনে বসে পড়ল। সঙ্গে বয়ে আনা দড়ি শুদ্ধ ব্যাগটাও কাঁধ থেকে নামিয়ে তার পাশেই রাখল। এই দড়িটাই তার মুক্তির শেষ উপায়। কমল এদিক ওদিক তাকিয়ে কালো কালো গাছপালা, ঝিঝি পোকার ডাক
আর জোনাকি পোকার বিন্দু বিন্দু আলো ছাড়া তার আর কিছুই চোখে পড়ল না। কমল এবার ভাবল, ভূতেরা কি তার কাছে নিজে থেকেই আসবে, নাকি তাদের আহ্বান করতে হবে? কমল বুঝতে পারল না। এতক্ষণ আসা অবধি কোনো কিছুই তো আন্দাজ করতে পারছে না। এরপর বেশ কিছুক্ষণ সময় কেটে গেল। কমল আর স্থির থাকতে না পেরে উঠে দাঁড়ালো। বুঝতে পারল নিজে থেকে ভূতেরা কেউ তার কাছে আসবেন না। যদি ডেকে সাড়া পাওয়া যায়। কমল হাত জোর করে জঙ্গলের দিকে তাকিয়ে বলতে লাগলো, হে ভূত দাদা, আমি খুব বিপদে, জীবন মরণ সমস্যা, তোমাদের শরণাপন্ন হয়েছি। আমাকে উদ্ধার করো ভূত দাদা, তোমরা ছাড়া আমাকে আর কেউ বাঁচাতে পারবে না। শেষ ভরসা তোমরাই। তোমরা ভগবানের নিয়ন্ত্রণে, তোমাদের অলৌকিক ক্ষমতা। আমার এই মিনতি শোনো ভূত দাদা, আমাকে রক্ষা করো, রক্ষা করো। এরপর কমল ওই অবস্থায় বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো। তারপর যখন দেখল তার ডাকে কেউ সাড়া দিল না, কেউ কাছেও এলো না, তখন হতাশ হয়ে কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়ল। বুঝে নিল তার হয়ে কেউ আসবে না। আর চোখে পাশে রাখা ব্যাগটা নাড়াচাড়া করতে করতে দৃঢ় মনে ব্যাগের ভিতরে রাখা দড়িটা বার করতে যাবে, ঠিক এমন সময় কমল একটা শব্দ শুনতে পেল। শব্দটা গাছগাছালি নড়াচড়া করলে যে শব্দটা হয়, খসখস ধরনের। তার থেকেও বেশ কিছুটা দূরেই শব্দটা শোনা যাচ্ছিল এবং ক্রমশ এগিয়ে আসছিল। কমল নড়ে চড়ে উঠে দাঁড়ালো এবং বেশ ভয়ও পেল। তার মনে হলো কোনো হিংস্র জন্তু জানোয়ার নয় তো। কমল কিছু বুঝতে না পেরে ক্ষিপ্ততায় একটা গাছের পিছনে লুকিয়ে পড়ল এবং মুখ বের করে দেখতে লাগলো সামনে কি ঘটতে চলেছে। যদি জন্তু জানোয়ার হয় তবে তাদের হাতে মরার চেয়ে গলায় দড়ি দিয়ে মরা অনেক ভালো, তাতে যন্ত্রণা কম হয়। তাই সে গাছের পিছনে লুকিয়ে থাকাই সেও মনে করল। এরপর কমল দেখল শব্দটা ক্রমশ এগোতে এগোতে একটা জায়গায় এসে থামল, যেখানে 4-5টা গাছ পাশাপাশি দাঁড়িয়ে, তার আশেপাশে বেশ ঝোপ জঙ্গল। আর তখনই কমল দেখল সেই গাছ আর ঝোপ জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে 3টে কালো ছায়া মূর্তি। তাদের হাত পা নড়াচড়া করছে আর কী সব অঙ্গভঙ্গিতে কথা বলছে। কমল সেসব কিছুই বুঝতে পারল না। এদের মধ্যে একজনের হাতে একটা বড় ব্যাগের মতো কি একটা বস্তু। এই সময় কমলের একটা কথা মনে পড়তেই চমকে শিউরে উঠল। এরা ভূত দাদারা নয় তো? না হলে এত রাত্রে এই অন্ধকার ঘন জঙ্গলে ওরা ছাড়া কারা আসবে? কমল যেন একটু আশার আলো দেখতে পেল মনে হলো। তারপরে ও দেখল ওদের হাতে ধরা বস্তুটা মাটিতে নামিয়ে একটা গাছের কোণে রাখল। তারপর আশেপাশের ছোট ছোট গাছপালা ডাল ভেঙে ঝোপঝাড় উপড়িয়ে সেই ব্যাগের মতো বস্তুটাকে ঢেকে ফেলল। কমল বড় বড় চোখ করে সেই সব দেখতে লাগলো। তারপর তারা নিজেদের মধ্যে ইশারায় কী সব কথা বলে আবার পিছন ফিরে যে দিক দিয়ে শব্দ করে এসেছিল সেই দিকে শব্দ করতে করতে মিলিয়ে গেল। কমল ওদের চলে যাওয়ার দিকে হা করে তাকিয়ে থাকলো। ভাবল ওরা মনে হয় আবার ফিরে আসবে। এবার বেশ কিছুক্ষণ অপেক্ষার করার পর কমল দেখল না, কেউ ফিরে এলো না। কমল গাছের পিছন থেকে বেরিয়ে এলো, চোখ সেই গাছগুলোর দিকে।
যেখানে ওরা কি একটা বস্তুকে রেখে ঝোপঝাড় দিয়ে ঢেকে রেখেছে। কমল ভালো করে লক্ষ্য করেছে ওরা যাওয়ার সময় সেটা ওদের হাতে ছিল না। কমলের মনে প্রশ্ন, ওরা কি সত্যিই ভূত? ভূত কি এরকম দেখতে হয়? তাই যদি হয় তবে তারা তার কাছে আসলো না কেন? কথা বলল না কেন? তাকে কোনো সাহায্য করলো না কেন? কমল উত্তর খুঁজে পায় না। মনে মনে নিরাশ হলো সে। তবে সে মনে স্থির করল সেই গাছগুলোর কাছে যাবে। সেখানে ওরা কি করছিল একবার সচক্ষে দেখবে। কমলের দেরি না করে সেই দিকে হাঁটা শুরু করলো। তারপর সেখানে পৌঁছে দেখল তিনটে বড় গাছের মাঝখানে ঝোপঝাড় কিছু ছোট ছোট পাতা ডালপালা দিয়ে স্তূপের মতো। কমল দেখেছিল ওই তিন ছায়ামূর্তি আশেপাশে থেকে ভেঙে উপড়িয়ে এই জায়গায় জড়ো করেছিল এবং তার দৃঢ় বিশ্বাস ওরা হাতে করে নিয়ে আসা বস্তুটি এই জড়ো করা ঝোপ জঙ্গলের মধ্যেই রেখেছে। কমল একবার চারিদিকে তাকালো, কিন্তু কাউকে দেখতে পেল না। পুরো জঙ্গলটা যেন শ্মশানপুরীর মতো নিস্তব্ধ হয়ে আছে। এবার ওর মনে কৌতূহলটা হঠাৎ বেড়ে গেল, কি আছে ওই স্তূপের মধ্যে। আবার ভয়ও পেল, কোনো মরা জাতীয় কিছু নেই তো? কারণ ভূতেদের তো ওইসব নিয়েই কারবার। কমল বুঝে নিল ভয় পেলে চলবে না। কি আছে ঝোপের ভিতর তাকে দেখতেই হবে, না দেখে সে কিছুতেই যাবে না। এরপর মনকে শক্ত করে দৃঢ় প্রতিজ্ঞবদ্ধ হয়ে এক অনাক্ষিত আকাঙ্ক্ষায় সে হাত দিয়ে ঝোপঝাড়গুলো সরাতে লাগল। সরাতে সরাতে হাতে একটা চামড়ার মতো কি একটা ঠেকতেই আচমকা ভয় হাতটা সরিয়ে নিল। এই জায়গাটা একটু আলো ছায়া অন্ধকার। চাঁদের আলো জ্যোৎস্না ছড়ালেও বড় বড় গাছপালার জন্য ওই আলো এখানে ঠিকমতো এসে পড়ে না। তবুও যেটুকু ওই গাছের ফাঁক ফোকর দিয়ে পড়েছে তাতে কমল বুঝতে পারল ওটা একটা চামড়ার ব্যাগ। তাতে চেন লাগানো এবং ধরার হ্যান্ডেল বিশিষ্ট। তার চোখটা চিকচিক করে উঠল। কি আছে ওই ব্যাগে? কমল আর ধৈর্য রাখতে পারল না। চেনের ক্লিপটা ধরে একটানে খুললে ফেলল। আর তারপর যা দেখল সে নিজের চোখেও বিশ্বাস করতে পারল না। ব্যাগ ভর্তি টাকা আর সোনা দানা। টাকাগুলো থরে থরে সাজানো, আর পাশে রাখা সোনাদানাগুলো এই কালো অন্ধকারের মধ্যেও চকচক করে উঠেছে। কমলের বিস্ময়ের ঘোর কাটছে না। চোখের সামনে তার জীবন বাঁচানোর এবং নতুন জীবন শুরু করার এক মহা ঔষধ। সে আর দেরি করল না। ঝটপট ব্যাগটাকে কাঁধে তুলে নিল। বুঝে নিল এটা বুদ্ধদাদাদের দেওয়া দান তার জন্য। তবে সে সতর্ক হলো, এই দান সে নিয়ে গিয়ে এই রাতেই সে ঘরে তুলবে। দিনের বেলায় কেউ দেখে ফেললে সমস্যায় পড়তে পারে, সবাই জেনেও যেতে পারে। সে কাউকে কিছু জানাতে চায় না। ভূতদাদারা নিশ্চয় তাই চায়, না হলে এই ফাঁকা জঙ্গলে দান দিয়ে তাকে দয়া করতে আসবে কেন? কমল আর কোনো কিছু না ভেবে ব্যাগ কাঁধে নিয়ে জঙ্গল ছেড়ে বেরিয়ে বাড়ির দিকে এগিয়ে চলল। দিন তিনেক পর খবরের কাগজে একটা সংবাদ প্রকাশিত হলো। এক বড় ব্যবসায়ী এবং তার কাছের অনুচরদের বাড়িতে আয়কর দপ্তর হানা দিয়েছিল। বহির্ভূত সম্পত্তির খবর পেয়ে তারা সেই সব বাড়িতে তল্লাশি চালিয়েছিল, কিন্তু সেই সব বাড়ি থেকে বা জায়গা থেকে তারা কোনো কিছু উদ্ধার করতে পারেনি। দপ্তর তাদেরকে ক্লিন সার্টিফিকেট দিয়ে চলে গিয়েছিল। খবরটা কমল দেখেছিল, কিন্তু কমল যা দেখেনি তা হলো পরদিন সেই ব্যবসায়ী
একটি গোপন ঘরে তার বিশ্বস্ত অনুচরদের বলছে, আমার সঙ্গে চালাকি করিস না, ফল কিন্তু ভালো হবে না। যেখান থেকে পারিস আমার টাকা গয়না ফেরত দে। এবার হাত জোর করে দাঁড়িয়ে থাকা ওই তিনজনের মধ্যে একজন বলল, তুমি বিশ্বাস করো দাদা, তোমার কথা মতো আমার ওই টাকা গয়নার ব্যাগ বেশি রাত্রে ওই পাতামারি জঙ্গলে একটি গাছের নিচে লুকিয়ে রেখেছিলাম, ঝোপঝাড় দিয়ে ঢেকেও দিয়েছিলাম। কিন্তু ভোরবেলায় গিয়ে দেখি ব্যাগ হাওয়া। সারা জঙ্গল তন্ন তন্ন করে খুঁজেও সেই ব্যাগ পাইনি। ওই রাত্রে মানুষ তো দূর, কোনো জন্তু জানোয়ারকেও দেখিনি। তাই ব্যাগটা কোথায় গেল, কে নিল, কিছুই বুঝতে পারছি না। আমরা সত্যি বলছি দাদা, বিশ্বাস করো। এবার ব্যবসায়ী চোখ লাল লাল করে বলল, বিশ্বাস করো মানে? আমার ব্যাগ হাফিস করে এখন বলছিস বিশ্বাস করো? তিল তিল করে ওই কালো টাকা জমিয়েছিলাম আমার সুখ স্বাচ্ছন্দ্যের জন্য। আমি জানতাম আয়কর দপ্তর একদিন ঠিক আমার ঘরে হানা দিবে, তাই আগে থেকে খবর পেয়ে তোদের হাতে তুলে দিয়েছিলাম। বিশ্বাস করেছিলাম তোদেরকে। এখন বলছিস টাকা ভর্তি গয়না ব্যাগ হাওয়া। সেই ব্যাগ কি ভূতে নিয়ে গেল? এরপর ব্যবসায়ীর শাগরেদরা আর কোনো কথা না বলে সেখান থেকে বেরিয়ে গেল। তারা জানে দাদা তাদের কোনো ক্ষতি করতে পারবে না, করলেই ধরা পড়ার সম্ভাবনা থাকবে। এই কালো টাকা গোপনে মজুত করার জন্য তার জেলও হতে পারে। তাই অত গুরুত্ব না দিয়ে নিজেদের মধ্যে আলোচনা করল, সত্যি তো টাকা গয়না ভর্তির ব্যাগটা কোথায় গেল? এবার ওদের মধ্যে থেকে একজন ভীত কণ্ঠে বলে উঠল, আচ্ছা, এই পাপের টাকা সত্যি সত্যি ভূতে নিয়ে যায়নি তো? সবার মুখে একটা আতঙ্কের বিস্ময়ের ছাপ। এদিকে কমল ওই পাওয়া টাকা দিয়ে ব্যাংক সহ সমস্ত পাবলিক লোন সুদ সমেত শোধ করে দিল। পাওনাদাররা খুব খুশি। তারা আবার তাকে লোন দেবার জন্য অঙ্গীকার করল। কমল জানে তার কাছে আরও যা আছে তার আগামী দিন খুব সুখ স্বাচ্ছন্দ্যেই কাটবে। মাকে বড় হাসপাতালে ভর্তি করেছে, ভালো চিকিৎসা চলছে। মা এখন অনেকটা সুস্থ। কমল নিজের বাড়িতে ঠাকুর ঘরটা বড় করে সাজিয়েছে। ঠাকুরের পাশাপাশি একটা বড় ফটো ফ্রেমে 3টে ভূতের মতো দেখতে ছবি বাঁধানো। ঠাকুরের পুজো করার পাশাপাশি কমল তাদেরকেও পুজো করে, কারণ এই 3 ভূতই তার কাছে ভগবান। হাত জোর করে বলে, ভূত দাদা, তোমরা আমার প্রণাম নিও, তোমরা ভালো থেকো, তোমাদের আত্মা যেন শান্তি পায়। আমাদের গল্প এখানেই শেষ। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। চেষ্টা করেছিলাম গল্পে একটা নতুন স্বাদ আনতে, পারলাম কিনা জানি না, সেটা আপনারাই বলবেন। ভগবানের কাছে প্রার্থনা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের গল্প শুনবেন। আজ তবে আসি বন্ধুরা।